জি স্যার। জি স্যার। রেকর্ড করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা ব্যবস্থা চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, পড়াশোনায় মনোযোগী আছো। আজকে আমি তোমাদের যে ক্লাস নেব সে ক্লাসটি হলো প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা। প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্লাস এর মনোগ্রাম লোগো সম্বলিত যে পেজ, বিষয় ছিল ইসলামের ইতিহাস সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস, 1204 খ্রিস্টাব্দ। লেকচার নাম্বার হচ্ছে 8 নম্বর ক্লাস আজকে আমরা নিচ্ছি। লেকচারের শিরোনাম প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা বিশ্লেষণ। প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থার বিশ্লেষণ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, পদবী সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ ঝিনাইদহ, ইমেল ঠিকানা আছে তোমরা দেখে নাও। তাহলে আমাদের মূল বিষয়বস্তুতে আমরা চলে আসি। প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা বিশ্লেষণ। প্রাচীন বাংলার সাংস্কৃতিক জীবন ছিল গৌরবময়। প্রাচীন বাংলা যে আমরা যেটা বলি বাংলাদেশের যে প্রাচীন যুগটা, সেই যুগের সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত গৌরবময় ছিল। প্রাচীন বাংলার বিস্তৃত সাম্রাজ্যে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রচলিত ছিল এবং প্রজাবৎসল শাসন নীতি ইত্যাদির কারণে একদিকে যেমন সাম্রাজ্যে শান্তি বিরাজ করেছিল, তেমনি সংস্কৃতির চরম উন্নতি সাধিত হয়েছিল। দেখো, একটা সাম্রাজ্য বা একটা রাষ্ট্র যখন শাসন ব্যবস্থা সুন্দরভাবে সুষ্ঠু মতো পরিচালিত হয় এবং জনগণের কল্যাণে যখন শাসন পরিচালিত হয়, তখন কিন্তু সাম্রাজ্য শান্তি বিরাজ করে, সেই সাথে বিভিন্ন সংস্কৃতিরও চরম উন্নতি সাধিত হয়েছিল হয়। তো ঠিকই প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা ঠিক এরকম সাম্রাজ্যের শান্তি বিরাজ করার কারণে সেখানকার সাংস্কৃতিক চরম উন্নতি সাধিত হয়েছিল। শব্দ হচ্ছে। প্রাচীন যুগে স্থাপত্য শিল্পে পোড়ামাটির ফলক, সংস্কৃত সাহিত্য, ভাস্কর্য আর চিত্রকলায় প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এই প্রাচীন বাংলায় অনেকগুলো বিষয়ে তারা উন্নত হয়েছিল। শিল্পকলার মাধ্যমেই প্রাচীন যুগের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অভিব্যক্তি প্রকাশ ঘটে। প্রাচীন বাংলার সংস্কৃতিকে অনুসরণ করেই সমসাময়িক কালে উপমহাদেশের বাইরের দেশগুলো নিজেদের সাংস্কৃতিক পরিবর্তন এনেছিল। কোন স্থানে মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ পায় তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে আমরা সংস্কৃতি সম্বন্ধে বুঝলাম যে কোন স্থানে মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায় সবকিছু মিলেই সামাজিক সম্পর্ক, ধর্ম, রীতিনীতি সবকিছু মিলাই ছিল এই সংস্কৃতি। প্রাচীন বাংলার রাজবংশের ঐতিহ্য, স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি আমাদেরকে প্রাচীন বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। সংস্কৃতি একটি জাতির পরিচয়ের মূল বাহন। একটি জাতি কেমন উন্নত নাকি সভ্য না অসভ্য, সে কিন্তু মূল বাহন ছিল এই সংস্কৃতি। এই সংস্কৃতির মাধ্যমেই সেই জাতি সম্পর্কে আমরা ভালো মতো পরিচয় জানতে পারি। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্কৃতি। শব্দ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যথারীতি সেই প্রাচীন বাংলার সেই ম্যাপ, এই সম্পর্কে আর বেশি বলার কিছু নাই, তোমরা দেখে নিও।
ভাষা ও সাহিত্যে, অর্থাৎ প্রাচীন বাংলায় তখন বিভিন্ন বিষয়ে তারা উন্নতি সাধিত করেছিল, তার ভিতরে ভাষা ও সাহিত্য। প্রথমে ভাষার দিকে আমরা যাই। আমাদের এই যে বাংলা ভাষায় আমরা বর্তমান কথা বলি, কিন্তু বাংলা ভাষার ভিতরে বিভিন্ন ধরনের ওই প্রাচীন আমলের সেই সংস্কৃতি ভাষা আমাদের এর ভিতরে আছে। আর্য, বাংলাদেশের বা প্রাচীন বাংলায় আর্যদের আগমনের পূর্বে আমরা জানি আর্যরা এই বাংলাদেশে আগমন করেছিল অনেক প্রাচীন আমলে। তো তাদের আগমনের পূর্বে বাংলার অধিবাসীগণ যে ভাষা ব্যবহার করতেন তার নিদর্শন বর্তমানে আর নাই। তারা যে ভাষা ব্যবহার করতো সেই নিদর্শন কিন্তু আমরা এখন আর খুঁজে পাচ্ছি না। তবে এর কোনো কোনো শব্দ, পুরো ভাষার কোনো কিছু নাই, তবে দু একটা শব্দ বা রচনা পদ্ধতি যে সংস্কৃত ও বর্তমান ভাষার আত্মগোপন করে আছে তা অস্বাভাবিক নয়। কিছু কিছু শব্দ আমাদের বাংলায় আত্মগোপন করে আছে, সেটা কিন্তু অস্বাভাবিক নয়। আর্যদের সংস্পর্শে আসার পর প্রাচীন বাংলার অধিবাসীগণ নিজেদের ভাষা ত্যাগ করে বাংলাদেশে আর্য ভাষার প্রচলন শুরু করেন। অর্থাৎ আর্যরা যখন এই বাংলাদেশে আসলো তখন এই বাঙালিরা আর্যদের সংস্পর্শে আসলো। আর এই বাঙালিদের আর্যদের সংস্পর্শে আসার কারণে এই বাংলাদেশে আর্য ভাষার প্রচলন শুরু হয়ে গেল। বাংলার সর্বপ্রাচীন আঞ্চলিক ভাষা দশম শতাব্দীর পূর্বেকার নয় বলে ঐতিহাসিকগণ মন্তব্য করেছিলেন। এই ভাষা থেকেই বর্তমানকালে বাংলা ভাষার উৎপত্তি। তাহলে ভাষা সম্পর্কে আমরা এখানে আমাদের দেশে কিভাবে চলে আসলো ভাষা, সেটা আমরা এখানে আলোচনা করলাম। মৌর্য যুগে বাংলাদেশের সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন হলো মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাকৃত ভাষার রচিত একখানি প্রস্তর লিপি, অর্থাৎ একটা পাথরের গায়ে খোদিত লিপি আকারে একটা মহাস্থানগড়ে প্রাপ্ত প্রস্তর লিপি। এই নিদর্শন এর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রথম সাহিত্যিক নিদর্শন পেয়ে থাকি। এর 500 বছরেরও অনেক পরে শুশুনিয়া পর্বত গাত্রে, অর্থাৎ পাহাড়ের গায়ে উৎকীর্ণ রাজা চন্দ্রবর্মার লিপি এবং গুপ্ত যুগের তাম্র শাসনগুলি সংস্কৃত ভাষায় রচিত। অর্থাৎ ওই সময়কার যে ভাষা ছিল সেগুলো সংস্কৃত ভাষায়, সেগুলো কিন্তু সংস্কৃত ভাষায় রচিত ওই তাম্র শাসনগুলি। এবং গুপ্ত যুগের তাম্র শাসনগুলি সংস্কৃত ভাষায় রচিত। এতে মনে করা হয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে বাংলাদেশে সংস্কৃত ভাষা ও সাহিত্যের বহুল প্রচলন ছিল। তাহলে বোঝা যাচ্ছে কি চতুর্থ এবং পঞ্চম শতাব্দীতে বাংলাদেশে তখন সংস্কৃত ভাষা ও সাহিত্যের বহুল প্রচলন ছিল। এই নিদর্শন থেকে আমরা বুঝতে পারি। গুপ্ত রাজগণের তাম্র শাসনগুলি সংস্কৃত ভাষায় রচিত। আমরা এর আগে গুপ্ত রাজ বংশের বিষয়ে আমরা আলোচনা রেখেছি। সেই গুপ্ত রাজবংশের তাম্র শাসন লিপি শাসনগুলি থেকে যে আমরা প্রমাণ পাই সেগুলো কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। গুপ্ত রাজগণের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত ভাষা সাহিত্যের যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। আচ্ছা, তখন তোমরা একটা বিষয় দেখো, চিন্তা করো, সাহিত্যের ল্যাঙ্গুয়েজ হলো কিন্তু সংস্কৃত ভাষা। এই জন্য এখানে সংস্কৃত সাহিত্যের কথা আমরা বলছি। আর গুপ্ত রাজগণের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই সংস্কৃত সাহিত্যের যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। সংস্কৃত ভাষার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। চৈনিক পরিব্রাজক ফাহিয়ান বাংলাদেশের সংস্কৃত ভাষার মাধ্যমে বিদ্যা চর্চার উল্লেখ করেছেন। সৈনিক পরিব্রাজক ফাহিয়ান, অনেকগুলো সৈনিক পরিব্রাজকের নাম আমরা জানি, তার ভিতরে একজন হচ্ছে ফাহিয়ান। তিনি বাংলাদেশের সংস্কৃত ভাষার মাধ্যমে বিদ্যা চর্চার কথা উল্লেখ করেছেন তার ভ্রমণ কাহিনীতে। সপ্তম শতাব্দীতে বাংলার সংস্কৃত সাহিত্য যথেষ্ট উন্নত হয়ে উঠেছিল। তাহলে সপ্তম শতাব্দী বলতে তোমরা এখানে বোঝো 600 থেকে 700 পর্যন্ত আমরা সপ্তম শতাব্দী বলতে পারি। এই সময়ে বাংলার সংস্কৃত সাহিত্য, যে সাহিত্য লেখা বা সাহিত্য আলোচনা বা চর্চা করা হয়তো সেটা কিন্তু সংস্কৃত ভাষায়। এই জন্য আমরা সবসময় সংস্কৃত সাহিত্য বলতেছি এখানে। সপ্তম শতাব্দী বাংলার সংস্কৃত সাহিত্য যথেষ্ট উন্নত হয়ে উঠেছিল এবং কাব্য রচনায় দুটি বিশেষ রীতির প্রচলন ছিল ওই সময়ে। কাব্য রচনা, এখানে কিন্তু সাহিত্যের পরে কিন্তু কাব্য এসে যাচ্ছে। তারা সাহিত্য চর্চা করতো এবং কাব্য গ্রন্থ রচনা করতো। এই কাব্য রচনায় দুটি বিশেষ রীতির প্রচলন ছিল, একটা হচ্ছে গৌড়ীয় রীতি আর একটা হচ্ছে বৈদর্ভ্য রীতি। তো গৌড়ীয় রীতি বাংলায় সমকালে শ্রেষ্ঠতা অর্জন করেছিল। তাহলে বাংলায় এই দুটা রীতির মধ্যে
বাংলাদেশে যেটা রীতিটা শ্রেষ্ঠতা অর্জন করেছিল সেটা হচ্ছে গৌড়ীয় রীতি। সপ্তম ও ষষ্ঠম শতকে ভামহ ও দণ্ডিন দণ্ডিন এর রচনায় গৌড়ীয় রীতির উল্লেখ রয়েছে। ভামহের মতে সংস্কৃত কাব্যে গৌড়ীয় রীতি ছিল শ্রেষ্ঠ রীতি। এই থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে খ্রিস্টীয় সপ্তম শতকের পূর্বেই বাংলায় সংস্কৃত সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ রচনা রীতির উদ্ভব ঘটেছিল। ত্রিপুরা জেলায়, অর্থাৎ ভারতের মধ্যে এই ত্রিপুরা জেলা, তো ত্রিপুরা জেলায় প্রাপ্ত লোকনাথের তাম্রশাসন ও ভাস্কর বর্মার নিধানপুর তাম্রশাসনে গৌড়ীয় রীতির কিছু নিদর্শন পাওয়া যায়। তাহলে আমরা এই গৌড়ীয় রীতির যে নিদর্শন সেগুলো আমরা এগুলো ওই ত্রিপুরা জেলায় প্রাপ্ত লোকনাথের তাম্রশাসন এবং ভাস্কর বর্মার নিধানপুরের তাম্রশাসনে এটা আমরা পেয়ে থাকি। উল্লেখ্য, বাংলা অঞ্চলে সংস্কৃত ভাষা সাহিত্য আলোচনার যুগে কিছু কিছু গ্রন্থ রচিত হয়েছিল। পাল কাব্য, এটা কিন্তু একজন ব্যক্তি, একজন কাব্য রচয়িতা। তো পাল কাব্য রচিত হস্তি আয়ুর্বেদ অর্থাৎ হস্তি চিকিৎসা শাস্ত্র নামে একটি গ্রন্থ খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে বাংলা অঞ্চলে রচিত হয়েছিল। পাল কাব্য, একজন পণ্ডিত, তার রচিত হস্তি আয়ুর্বেদ, আয়ুর্বেদ মানে চিকিৎসা, আর হস্তি মানে হাতি, হাতির চিকিৎসার ব্যাপারে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন চতুর্থ পঞ্চম শতকে, এবং এটা বাংলা অঞ্চলে তার রচিত হয়েছিল। পাল পূর্ব যুগে, অর্থাৎ পাল পূর্ব বলতে পাল শাসনের পূর্বের যুগের বাংলার সংস্কৃত সাহিত্যের মধ্যে ঋষি পাল কাব্য কর্তৃক রচিত হস্তায়ুর্বেদ পঞ্চম বা ষষ্ঠ শতকে চন্দ্রগমীন কর্তৃক রচিত হয়েছিল চান্দ্র ব্যাকরণ। এই সমস্ত পণ্ডিত, চন্দ্রগমীন একজন পণ্ডিত, তিনি তার মাধ্যমে রচিত হয়েছিল চান্দ্র ব্যাকরণ। ন্যায় সিদ্ধালোক রচিত লোকানন্দ নাটক, ন্যায় সিদ্ধালোক একজন পণ্ডিত ব্যক্তি, রাইটার, তার রচিত লোকানন্দ নাটক। খ্যাতনামা দার্শনিক গৌড়পাদ কর্তৃক রচিত গৌড়পাদ কারিকা প্রভৃতি এই সমস্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। চন্দ্রগমীন ও গৌড়পাদ ছাড়া এই যুগে আর কোনো বাঙালি গ্রন্থকারের নাম ও এ পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ এই দুজন ব্যক্তির নামটাই মোটামুটি পাওয়া গেছে, আবিষ্কৃত হয়েছে, আর অন্যদের কিন্তু নাম এখানে পাওয়া যায়নি। তবে বানভট্ট, ভামহ, দণ্ডিন, চীন দেশীয় পরিব্রাজক ফাইহেন, হিউয়েনসাং, ইৎসিং, এসবই কিন্তু পরিব্রাজক, সৈনিক পরিব্রাজক ইত্যাদি প্রমুখের রচনায় বাংলা অঞ্চলে সংস্কৃত সাহিত্যের যে উৎকর্ষ হয়েছিল সে সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। দশম শতাব্দী অথবা এর কিছুকাল পূর্বে, দশম শতাব্দী বলতে আমরা 900 থেকে 10 এই শতাব্দী অথবা এর কিছুকাল পূর্বে বিচ্ছিন্ন গণ্ডিবদ্ধ পল্লী সমাজের পরিবেশে বাংলা সাহিত্যের জন্ম। এর পূর্বে এবং বাংলা ভাষা জন্মের পরেও সমগ্র হিন্দু যুগে বাংলা সাহিত্য প্রধানত সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছিল। বৈদিক সাহিত্য, ব্যাকরণ, তর্ক, বেদান্ত প্রভৃতি বিভিন্ন বিষয়ে বাঙালি পণ্ডিতগণ খ্যাতি লাভ করেছিল। তাহলে এরপরে আসলো আমাদের দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্রে এই যুগের নাম মাত্র একজন বাঙালি লেখকের নাম পাওয়া গেছে। উনি হচ্ছে বিখ্যাত ন্যায় কন্দলী প্রণেতা শ্রীধর ভট্ট। এই ব্যক্তি ছিলেন হচ্ছে দার্শনিক। তার পিতার নাম হচ্ছে বলদেব। জন্মভূমি দক্ষিণ রাঢ় অঞ্চলের ভুরিশ্রেষ্ঠী গ্রামে, দক্ষিণ রাঢ় আর উত্তর রাঢ়। তো শ্রীধর ভট্ট তার ন্যায় কন্দলী রচনা করে, ন্যায় কন্দলী একটা বইয়ের, তো সেই বই রচনা করে তিনি ন্যায় বৈশেষিক মতের উপর আস্তিক্যবাদের প্রতিষ্ঠা করে খ্যাতিমান হয়েছিলেন। আস্তিক আর নাস্তিক, নাস্তিক মানে যারা বিশ্বাস করে না, আস্তিক মানে যারা বিশ্বাস করে। তো আস্তিক্যবাদের প্রতিষ্ঠা করে খ্যাতিমান হয়েছিলেন। তার অপর রচনা হলো অদয় সিদ্ধি, তত্ত্ব সংবাদিনী, তত্ত্ব প্রবোধ এবং সংগ্রহ টিকা ইত্যাদি। বেদান্ত ও মীমাংসা বিষয়ক কয়েকটি গ্রন্থ তিনি এগুলো রচনা করেছিলেন। পাল যুগের অপর প্রসিদ্ধ গ্রন্থকার ছিলেন জিমুত বাহন, একজন পণ্ডিত ব্যক্তি বা গ্রন্থকার বা যিনি বই লিখেছিলেন তার নাম হচ্ছে জিমুত বাহন। তো জিমুত বাহন রাঢ় দেশীয় পারিভদ্র কুলে জন্মগ্রহণ করেন। জিমুত বাহন সম্ভবত ভবদেব ভট্টের পরবর্তী, আবার কেউ কেউ এই দুজনের সমসাময়িক বলে মনে করেছেন। জিমুত বাহন
আর ভবদেব ভট্ট কেউ কেউ বলেছে সমসাময়িক, আবার কেউ কেউ বলেছে না তার পূর্ববর্তী একজন। যেমুদ্বাহনের রচিত দুটি গ্রন্থ হলো ব্যবহার মাতৃকা ও কাল বিবেক। ব্যবহার মাতৃকা বিচার সম্বন্ধীয় গ্রন্থ, তাহলে দুইটা গ্রন্থের ভিতরে একটা আছে ব্যবহার মাতৃকা, এটা আছে আইন বা বিচার পদ্ধতি সম্বন্ধীয় গ্রন্থ। আর কাল বিবেক গ্রন্থের উদ্দেশ্য ছিল হিন্দুদের আচার অনুষ্ঠান কাল নিরূপণ করা, অর্থাৎ হিন্দুদের বিভিন্ন সময় বিভিন্ন পূজা পার্বণ হয় বা তাদের বিবাহ লগ্ন, এই সমস্ত আচার অনুষ্ঠান কোন সময় করলে তাদের জন্য শুভ বয়ে আনবে, এই আচার অনুষ্ঠানের কাল নিরূপণ করা ছিল এই কাল বিবেক গ্রন্থের উদ্দেশ্য। পাল রাজাগণ ছিলেন বৌদ্ধ এবং তাদের আমলে সহজিয়া ধর্ম সংক্রান্ত বহু গ্রন্থ রচিত হয়েছিল। পাল রাজাগণ কিন্তু পুরোটাই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এরপরে চিকিৎসা শাস্ত্র। পাল যুগে চিকিৎসা শাস্ত্রে কয়েকজন বাঙালি গ্রন্থকার খ্যাতি লাভ করেছিলেন। চরক ও সুশ্রুতের প্রসিদ্ধ টিকাকার চক্রপাণীও ছিলেন বাঙালি। তিনি চিকিৎসা গ্রন্থ সংগ্রহ, আয়ুর্বেদিক বিদ্যীপিকা, শব্দচত্রিকা, দ্রব্যগুণ সংগ্রহ প্রভূত গ্রন্থের রচয়িতা। পাল যুগে বাংলার আয়ুর্বেদ শাস্ত্রে, আয়ুর্বেদ বলতে কিন্তু চিকিৎসা, চিকিৎসা শাস্ত্র বা আয়ুর্বেদ শাস্ত্রের বিশেষ উন্নতি হয়েছিল পাল যুগে। আর কেউ কেউ মত প্রকাশ করেছেন যে আয়ুর্বেদ শাস্ত্রের টিকাকার অরুণ দত্ত, বিজয় রক্ষিত, ইঙ্গ সেন পাল যুগেই আবির্ভূত হয়েছিলেন। চিকিৎসা বিদ্যার মধ্যে এই সময় শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণী দত্ত। তাহলে এই পাল আমলের বা এই সময়ের চিকিৎসাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক ছিলেন, তার নাম চক্রপাণী দত্ত। তো চক্রপাণী দত্তের জনৈক ভাইও ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক, তিনি রোগ নিদান শাস্ত্রের একজন সুপণ্ডিত ছিলেন। চক্রপাণীর শব্দ চন্দ্রিকা ও দ্রব্যগুণ সংগ্রহ নামক অপর দুটি বিখ্যাত গ্রন্থ সেই সময়ে বেশ আলোচিত হয়েছিল। শান্তিদেব নামে দুজন তান্ত্রিক সাহিত্যের রচয়িতা ছিলেন, আবার এই নামেরই একজন মহাযান গ্রন্থের রচয়িতা ছিলেন। বজ্রযান সাধন গ্রন্থগুলির রচয়িতা জগৎ বিখ্যাত পণ্ডিত দীপঙ্কর। অতীশ দীপঙ্করের নাম তোমরা শুনে থাকবেন, তিনি ছিলেন ওই সময়কার একজন জগৎ বিখ্যাত পণ্ডিত। তো অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান 168টি জ্ঞান গ্রন্থের রচয়িতা, তিনি 168টি গ্রন্থের রচয়িতা। তান্ত্রিক গ্রন্থের রচয়িতা প্রজ্ঞা বর্মন দুটি গ্রন্থ রচনা করেন, খ্যাতি লাভ করেছিলেন। তান্ত্রিক গ্রন্থের রচয়িতা প্রজ্ঞা বর্মন, তিনিও দুটি গ্রন্থ রচনা করেছিলেন। পাল রাজগণের আমলে সংস্কৃতের কাব্য চর্চা আরো প্রসার লাভ করেছিল। সপ্তম শতকে যে কাব্য বিষয় কিন্তু দেখো, কাব্য বিষয় চিকিৎসা, দর্শন, এবার কাব্য, প্রথমে আমরা ভাষা ও সাহিত্য আলোচনা করেছি। পাল রাজগণের আমলে সংস্কৃত কাব্য চর্চা আরো প্রসার লাভ করেছিল। সপ্তম শতকে যে অলঙ্কৃত কাব্য রীতির প্রচলিত হয়েছিল পাল আমলের শুরুতেই এর বিকাশ সাধন সম্ভব হয়েছিল। এই সময়ের বিভিন্ন লিপিমালা হতে জানা যায় যে বাংলায় অন্যান্য বিষয়ের সঙ্গে বেদ, হিন্দুদের বেদ, আগম, নীতি, জ্যোতিষ, ব্যাকরণ, তর্ক, মীমাংসা, বেদান্ত, প্রমাণ, শ্রুতি, স্মৃতি, পুরাণ, কাব্য ইত্যাদির চর্চা হতো ওই সময়। এই যুগে যে গ্রন্থগুলো পাওয়া গেছে তার অধিকাংশই বৌদ্ধ তান্ত্রিকদের রচনা। সাহিত্যের ভাষা হিসেবে এই যুগে সংস্কৃত ভাষার প্রচলন ছিল সবচেয়ে বেশি। এই সময় ধর্ম, দর্শন, অলঙ্কার, ব্যবহার, চিকিৎসাবিদ্যা সবকিছুই লেখা হতো সংস্কৃত ভাষায়। ফলে জ্ঞান বিজ্ঞানের প্রসার সংস্কৃতি শিক্ষিত উচ্চ স্তরের মধ্যেই ছিল সীমাবদ্ধ। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান চর্চা বা সংস্কৃতি এগুলো শিক্ষিত উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণত জনগণ উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। সাধারণ জনগণ যারা গরিব, তাদের সাথে উচ্চ শ্রেণীর লোকদের কোনো সম্পর্ক না থাকার কারণে এই সংস্কৃতি শিক্ষা শিক্ষিত উচ্চ স্তরের মানুষের মধ্যে এই ভাষা বা সংস্কৃত ভাষার সীমাবদ্ধ ছিল। সংস্কৃত ভাষার পুরোটাই ছিল উচ্চ শ্রেণীর মানুষের দখলে। দেখো তোমরা, সংস্কৃত ভাষাটা পুরোটাই ছিল কিন্তু উচ্চ শ্রেণীর মানুষের দখলে। বাংলায় সে সময় প্রাকৃতের চর্চা বেশি না হলেও ষোড়শ্রেণী অপ্রভ্রংশ প্রচলিত ছিল অনেক। সহজজানী, সিদ্ধাচার্য সহ ব্রাহ্মণ কবিদের অনেকেই ষোড়শ্রেণী অপ্রভ্রংশ ভাষায় রচনা করেছেন। নিতান্ত সহজ সরল সাধারণ লোকায়ত বাঙালি সমাজের মুখের ভাষা ছিল মাগধী। অপ্রভ্রংশের গৌড়বংশীয় রূপ, এই মাগধী রূপেই
মাগধির রূপই পরবর্তীতে বাংলা ভাষায় রূপান্তরিত হয়। কাব্যচর্চা সে সময় এই অপরিপক্ক বাংলা ভাষার মাধ্যমেই বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় তত্ত্ব কথা সাধারণ মানুষের নিকটে সহজে পৌঁছে দিতেন। প্রাচীন চর্যাগীতি হলো আজও সেই অবিকশিত বাংলা ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পাল আমলের প্রশস্তি লিপি থেকে প্রাচীন বাংলার কাব্য সাহিত্যের কিছু নিদর্শন পাওয়া যায়। পাল সভাকবিরা, সভাকবি সম্বন্ধে তোমরা জানো কিনা? সভাকবি হলো কোন রাজা তার রাজত্বকালে তার দরবারে একজন বিশেষ কবি থাকে, সেই কবি আছে, তাকে বলা হয়তো সভাকবি। তার নিকটতম একজন কবি থাকতো, সে কবিকে সভাকবি বলে। তো পাল সভাকবিরা এই সমস্ত প্রশস্তির লেখক। এই প্রশস্তির মধ্যে নারায়ণ পালের বাদল স্তম্ভ লিপি অন্যতম একটি। এই স্তম্ভ লিপি হতে একটি কবি পরিবারের পরিচয় জানা যায়। এতে উল্লেখ রয়েছে যে পাল দেবপালের মন্ত্রী দর্ভপাণি ও তার দৌহিত্র কেদার মিশ্র খ্যাতিমান পণ্ডিত ছিলেন। বেদ শাস্ত্রে অনেক দখল ছিল দর্ভপাণির। কেদার মিশ্র তার জ্ঞানের কারণে চতুর বিদ্যা পয়োধি উপাধি প্রাপ্ত হয়েছিলেন। কেদার মিশ্রের পুত্র গৌরব মিশ্র অনেক জ্ঞানী পণ্ডিত ছিলেন। তিনি বেদ, আগম, নীতি ও জ্যোতিষ শাস্ত্রের পারদর্শিতা অর্জন করেন। বেদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি খ্যাতি লাভ করেছিলেন। উপযুক্ত প্রশস্তি ছাড়াও হরিবর্মার বেলাব প্রশস্তি সমকালীন উৎকীর্ণ একটি কাব্য। এ প্রশস্তি থেকে জানা যায় যে হরিবর্ম দেবের মন্ত্রী ভবদেব ভট্টদর্শন, মীমাংসা, অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, আয়ুর্বেদ, সিদ্ধান্ত প্রভৃতি বিষয়ে দক্ষ ছিলেন। এই সমস্ত কারণে তাকে দ্বিতীয় বরাহ উপাধি দেওয়া হয়েছিল। নবম শতাব্দীতে অভিনন্দ নামক একজন বাঙালি কবির পরিচয় পাওয়া যায়। অভিনন্দ, তিনি পাল বংশের এক যুবরাজের সভাকবি ছিলেন এবং রামচরিত নামক একটি কাব্যগ্রন্থ রচনা করে বিখ্যাত হয়েছিলেন। বাঙালি লেখক হিসেবে তার রচিত রামচরিত গ্রন্থটি ছিল প্রাচীন। প্রাচীন পুঁথিতেও তার অনেক লেখার উদ্ধৃতি দেওয়া দেখা যায়। সন্ধ্যাকার নদীর রামচরিত আমরা এর প্রথম থেকে কিন্তু আলোচনা করে আসছি। সন্ধ্যাকার নদী একজন পণ্ডিত ব্যক্তি, তার লেখা রামচরিত গ্রন্থ এই যুগেই রচিত কাব্যগ্রন্থ। সন্ধ্যাকার নন্দী বরেন্দ্রের পুণ্ড্রবর্ধনের নিকট বাস করতেন। তার পিতা ছিলেন প্রজাপতি নন্দী। তিনি রামপালের সন্ধি বিগ্রহিত ছিলেন। পাল রাজা মদন পালের রাজত্বকালে এই কাব্যগ্রন্থ রচিত হয়েছিল। তাহলে পাল রাজা মদন পাল, তার রাজত্বকালে মূলত এই কাব্যগ্রন্থ রচিত হয়েছিল। এই গ্রন্থটি একটি রূপক কাহিনীর মাধ্যমে রচিত হয়েছে। একই সঙ্গে রামচন্দ্রের কাহিনী এবং পাল রাজা রামপাল ও তার পরবর্তীদের ইতিহাস একাকার হয়ে করে রচিত হয়েছে সন্ধ্যাকার নদীর রামচরিত কাব্যগ্রন্থটি। প্রাচীন যুগের বৈদিক সাহিত্যের একটি পুঁথির সন্ধান পাওয়া গেছে, সেটি হচ্ছে রাটের বেদব্য পণ্ডিত নারায়ণ রচিত প্রকাশ। বৈদিক সাহিত্য শুধু উচ্চ স্তরের লোকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রাচীন বাংলার ধর্ম এখন আমরা যেমন ইসলাম ধর্ম অনুসারী, হিন্দু ধর্ম আছে, তো ওই সময় প্রাচীন বাংলার ধর্ম কিন্তু তাদের সেই ধর্মের বিষয়ে হরেক রকমের ধর্ম ছিল, এক এক জাতির মধ্যে এক এক ধর্ম। তো আর্য ধর্ম বিস্তারের পূর্বে বাংলার ধর্মমত সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা যায় না। আর্য সভ্যতার সংস্পর্শে ও প্রভাবে বাংলাদেশে বৈদিক ধর্মের প্রচলন শুরু হয়। আর্য সভ্যতার সংস্পর্শে ও এর প্রভাবে বাংলাদেশে বৈদিক ধর্মের প্রচলন শুরু হলো। আর্যরা যখন এদেশে আসলো তখন তাদের প্রভাবেই মূলত বাংলাদেশে বৈদিক ধর্মের প্রচলন শুরু হয়। সম্রাট অশোকের সময় বাংলাদেশে বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করলো। তাহলে বৈদিক ধর্মের পরে যখন সম্রাট অশোক বাংলাদেশের ক্ষমতায় এসেছিল, তার মাধ্যমেই বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। আর সে সময় বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের প্রচলন আরম্ভ হয়, তবে জৈনদের সংখ্যা ছিল স্বল্প। পরবর্তীকালে জৈনদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। গুপ্ত যুগে বাংলাদেশে ব্রাহ্মণ ধর্ম ও তান্ত্রিক মতবাদের ব্যাপক প্রচলন শুরু হয়েছিল এই গুপ্ত যুগে। এর ফলে বৌদ্ধ ধর্ম সাময়িক ভাবে ম্লান হয়ে পড়ে। অশোকের সময় যে বৌদ্ধ ধর্ম বিস্তার ঘটেছিল, শুরু হয়েছিল, গুপ্ত যুগে এসে কিছুটা ম্লান হয়ে পড়েছিল। গুপ্ত যুগের তাম্রশাসন থেকে প্রমাণিত হয় বৈদিক যাগযজ্ঞ অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানাদি বাংলায় বহুল প্রচলিত ছিল। এই যুগের প্রাপ্ত তাম্রশাসনে মন্দির নির্মাণ ও দেবদেবীর পূজার ব্যয় নির্বাহের জন্য ভূমিদানের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ
মন্দির নির্মাণ এবং দেবদেবীর পূজা করার জন্য যে একটা ব্যয় হতো, সেই ব্যয়ের জন্য ভূমিদানের একটা উল্লেখ এখানে আছে। ব্রাহ্মণদের ভূমিদান করা সে যুগে অত্যন্ত পুণ্য কাজ বলে মনে করা হতো। যেমন আমরা এখন মুসলমানরা মনে করি মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা পুণ্যের কাজ, তো ব্রাহ্মণরা এরকম তাদের পূজা পার্বণের জন্য ভূমিদান করা সেটাকে তারা পুণ্য কাজ বলে মনে করত। সুতরাং গুপ্ত যুগেই বাংলাদেশে ব্রাহ্মণ ধর্মের বিশেষ প্রসার ঘটেছিল বলে মনে হয়। গুপ্ত যুগে বাংলায় পৌরাণিক ধর্মের বহুল প্রসার ঘটেছিল। পৌরাণিক, এটা আমরা পাইলাম অনেকগুলো ধর্ম, বৈদিক ধর্ম, এরপরে বৌদ্ধ ধর্ম, এটা হলো পৌরাণিক ধর্মেরও বহুল প্রসার ঘটেছিল। এই যুগের তাম্র শাসনগুলিতে বহু পৌরাণিক দেবদেবী ও তাদের বহু আখ্যান পাওয়া যায়। পৌরাণিক বাংলায় যে বৈষ্ণব, আরেকটা ধর্ম আছে বৈষ্ণব ধর্ম ও শৈব ধর্মের বিশেষ বিস্তৃতি ছিল, তাও তাম্র শাসনগুলি থেকে জানা যায়। বাঁকুড়ায় শুশুনিয়া পর্বতের গুহায় উৎকীর্ণ রাজা চন্দ্রবর্মার একটি শিলালিপি থেকে বাংলায় বিষ্ণু পূজার উল্লেখ পাওয়া যায়। পাহাড়পুর মন্দিরে কৃষ্ণের বাল্য লীলার কাহিনী খোদিত আছে। একটি প্রস্তরে কৃষ্ণ ও একটি নারী মূর্তি খোদিত দেখা যায়। কোন কোন পণ্ডিত একে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বলে মনে করেন। রাধা কৃষ্ণের নাম তোমরা শুনেছ, তো ওই প্রস্তর খণ্ডের ওই নারী মূর্তি আছে খোদিত, যার কারণে অনেক পণ্ডিত মনে করেন যে এটা রাধা কৃষ্ণের যুগল মূর্তি। সপ্তম শতকে বাংলায় বৌদ্ধ ধর্ম যে জনপ্রিয় ছিল তা চৈনিক পরিব্রাজকদের রচনা থেকেও অনুমান করা যায়। তাহলে বৌদ্ধ ধর্ম কোন সময় জনপ্রিয় ছিল? সপ্তম শতকে। এবং এটা জানতে পারি কিভাবে? চৈনিক পরিব্রাজকদের রচনা থেকে। হিউয়েন সাং বাংলায় বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করে চমৎকৃত হয়েছিলেন। তিনি রাজমহল, পুণ্ড্রবর্ধন, সমতট ও পর্ণ সুবর্ণ প্রভৃতি অঞ্চলে বহু বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ভিক্ষুদের দেখা পেয়েছিলেন। বৌদ্ধ বিহার অর্থাৎ সেই মন্দির, আর বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ যারা ওই ধর্ম বিষয়ে পণ্ডিত ছিলেন, তো বৌদ্ধ ভিক্ষু দেখা পেয়েছিলেন এই পরিব্রাজক, সৈনিক পরিব্রাজক। তিনি বৌদ্ধ বিহারে নানা ধর্মের শিক্ষিত ও খ্যাতনামা ব্যক্তিদের আনাগোনার কথাও উল্লেখ করেছেন। সপ্তম শতকে বৌদ্ধ ধর্ম বাংলায় খুব শক্তিশালী ছিল এবং বাংলার বৌদ্ধগণ জ্ঞান ও ধর্মনিষ্ঠার জন্য সমগ্র বৌদ্ধ জগতের শ্রদ্ধার পাত্র হয়েছিলেন। সপ্তম শতকে শিলভদ্র নামে এক বাঙালি বৌদ্ধাচার্য বলতে বৌদ্ধের বিষয়ে, ওই বৌদ্ধ ধর্মের উপর যিনি সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, তাকে বৌদ্ধাচার্য। তো বৌদ্ধ জগতে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন এই বৌদ্ধাচার্য, নাম হচ্ছে শিলভদ্র। অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলায় বৈষ্ণব ধর্মের যথেষ্ট প্রসার লক্ষ্য করা যায়। পাল আমলের রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আমরা সবাই জানি। এই সময়ের বৌদ্ধরা তিনটি ধর্মীয় ভাগে বিভক্ত ছিলেন, যথা মহাযান, সহজযান, বজ্রযান। এই ধর্মের আচার্যগণের অধিকাংশই বাঙালি ছিলেন। তারা বৌদ্ধ ধর্মীয় সাহিত্য রচনা করেন। তাদের রচিত মূল গ্রন্থ নষ্ট হয়ে গেছে, কিন্তু উক্ত গ্রন্থের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কৃত হয়েছে। জনক তিব্বতীয় লামা তারানাথ এই সমস্ত অনুদিত পুঁথির একটি তালিকা করেছিলেন। প্রাচীন বাংলার বজ্রযানী বৌদ্ধ আচার্যদের মধ্যে অন্যতম একজন হলেন শান্তিরক্ষিত। তিনি পাল রাজা ধর্মপালের সমসাময়িক ছিলেন। তিনি নালন্দা বিহারের আচার্য। তিনি তিনটি তান্ত্রিক গ্রন্থ রচনা করেন। এগুলো হলো: এক, অষ্ট তথাগত স্তোত্র; দুই, বজ্রধর সঙ্গীত ভাগবত স্তোত্রটিকা; ও পঞ্চম, ভবদেশ। 10টি বজ্রযানী গ্রন্থের রচয়িতা ছিলেন শবরীপাদ। তিনি ছিলেন অষ্টম কিংবা নবম শতকের একজন পণ্ডিত। বাংলার বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, যে কথা আমি একটু আগে আলোচনা করেছি, তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার পিতার নাম ছিল কল্যাণশ্রী। প্রথম জীবনে তিনি বৌদ্ধাচারী জুড়ি এবং ধর্মরক্ষিতের শিষ্য ছিলেন। 31 বছর বয়সে ভিক্ষু ব্রত গ্রহণ করেন এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে সিংহলে তিনি ধর্ম প্রচার করতে থাকেন। এই সময়ের মধ্যে অসংখ্য বিষ্ণু মূর্তি নির্মিত হয়েছিল। রাজা লক্ষণ সেন নিজেকে পরম বৈষ্ণব বলে প্রচার করতেন। তার সভাকবি জয়দেব কর্তৃক রচিত গীত গোবিন্দম বৈষ্ণব ধর্মের প্রসারের ইঙ্গিত বহন করে। জয়দেব বর্ণিত রাধা কৃষ্ণ লীলা
সম্ভবত বাংলায় সর্বপ্রথম প্রচলিত হয় এবং পরে তা ভারতের অন্যত্র প্রচলিত হয়। গুপ্ত যুগে শৈব ধর্ম প্রচলিত ছিল। ৫ম শতকের লিপিতে হিমালয়ের গিরি শিখরে শিবলিঙ্গ প্রতিষ্ঠার উল্লেখ পাওয়া যায়। ৬ষ্ঠ শতকে মহারাজ বন্যগুপ্ত ও ৭ম শতকে শশাঙ্ক শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পৃষ্ঠপোষক মানে ওই ধর্মের সাহায্য সহযোগিতাকারী। পাল সম্রাট নারায়ণ পালের একটি তাম্রশাসন থেকে জানা যায় তিনি একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং মন্দিরের পূজারীদের ভূমি দান করেছিলেন। সেন রাজাদের ইষ্ট দেবতা ছিলেন সদাশিব। সেন রাজাদের মুদ্রায় সদাশিবের মূর্তি খোদিত দেখা যায়। খুব প্রাচীন কালেই বাংলায় শাক্ত পূজার প্রচলন হয়। বাংলার বামাচারী শাক্ত সম্প্রদায় নানান ভাবে দেবীর উপাসনা করতেন বলে প্রমাণ পাওয়া যায়। প্রাচীন বাংলার শিল্পকলা। বাংলাদেশের নানা স্থানে প্রাচীন বাংলার স্থাপত্য, ভাস্কর্য, চিত্র শিল্পের বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে। নানাবিধ কারণে প্রাচীন বাংলার শিল্পকলা ধ্বংস হয়ে গেছে, তবুও নিঃসন্দেহে বলা যায় প্রাচীন যুগে বাংলার শিল্পকলা খুবই উন্নত ছিল। স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্প মানে যে কোনো ইমারত, বিল্ডিং, প্রাচীন বিল্ডিং এগুলোকে স্থাপত্য বলে। তো সৈনিক পরিব্রাজক ফাহিয়ান ও হিউয়েন সাং এর বিবরণী এবং প্রাচীন শিলালিপি থেকে হিন্দু যুগে বাংলার কারুকার্যময় বহু ধর্ম, মন্দির, স্তূপ ও বিহারের কিছু পরিচয় পাওয়া যায়। বাংলায় কিছু বৌদ্ধ ও জৈন স্তূপ নির্মিত হয়েছিল। বাংলায় যেসব স্তূপ দেখা যায় তা সাধারণত ক্ষুদ্রাকৃতির। ঢাকা জেলায় আশরাফপুর গ্রামে রাজা দেব খড়গের তাম্রশাসনের সঙ্গে যে ব্রোঞ্জ বা অষ্টধাতু নির্মিত একটি স্তূপ পাওয়া গেছে তাই সম্ভবত সর্বপ্রাচীন স্তূপের নিদর্শন। এর চতুষ্কোণ অধোভাগ ও হর্মিকা এবং গোলাকার মেথির চারিদিকে নানা দেবদেবীর মূর্তি খোদিত আছে। স্তূপটির মেথি ধি ও অন্ড একটি ঘন্টার মতো দেখায়। পাহাড়পুর ও চট্টগ্রামের অন্তর্গত ঝেওয়ারিতে আরো দুটি ধাতু নির্মিত স্তূপ পাওয়া গেছে। 1015 খ্রিস্টাব্দে লেখা একখানি বৌদ্ধ গ্রন্থের পুঁথিতে বরেন্দ্রের মৃগ স্থাপন স্তূপের একটি চিত্র আঁকা আছে। ভিন দেশীয় পরিব্রাজকগণ 7ম শতাব্দীতেও এই স্তূপটি দেখেছিলেন। এই চিত্র থেকে সেকালের স্তূপের আকৃতি সম্পর্কেও অনুমান করা যায়। স্তূপটির অধোভাগ ছয়টি স্তরে বিভক্ত এবং এর চতুর্ভাগে 4টি কুলুঙ্গিত, অভ্যন্তরে 4টি বুদ্ধ মূর্তি স্থাপিত। চতুষ্কোণ হর্মিকার উপর বহু সংখ্যক ছত্র। এবার আছে ভাস্কর্য শিল্প। ভাস্কর্য বলতে তোমরা দেখো ওই যে চুন সুরকি দিয়ে বা পাথর দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করা। প্রাচীন বাংলায় বহু মন্দির ছিল, সুতরাং ভাস্কর্য শিল্প সেই উন্নত ছিল তাতে সন্দেহ নেই। মন্দিরের সঙ্গে সঙ্গে এর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে, কিন্তু অনেক স্থলে মন্দির ধ্বংস হলেও তন্মধ্যস্থ দেব মূর্তি রক্ষিত হয়েছে। বাংলায় যে বহু সংখ্যক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে তা থেকে বাংলায় প্রাচীন চারুশিল্পের কিছুটা ধারণা পাওয়া যায়। এই যে মূর্তিগুলো তোমরা বিভিন্ন জাদুঘরে যখন যাবা তখন এই ভাস্কর্য যে মূর্তিগুলো আমরা দেখতে পাবো। কাজে তোমরা জাদুঘরে যে এগুলো দেখে আসবা। এখানে সময় কম, আমি বিস্তারিত আলোচনা করতেছি না। চিত্রশিল্প। প্রাচীন বাংলায় চিত্রাঙ্কন চর্চা হতো। চিত্রাঙ্কন মানে দেওয়ালে বা ফ্লোরে যে চিত্রাঙ্কন করা হয়, আলপনা আঁকা হয়, সেই চিত্রাঙ্কন চর্চা হতো ওই সময়। এই সময় মন্দিরের দেওয়াল সুশোভিত করার জন্য চিত্রাঙ্কনের ধর্মীয় বিধান ছিল, তাই বাংলার মন্দিরগুলো ও বিহারের গাত্রে যে চিত্রাঙ্কন ছিল তা সহজে অনুমেয়। বাংলায় প্রাচীনকালের কমপক্ষে 60টি চারুকলার চিত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোই বৌদ্ধ গ্রন্থের চিত্রলিপি। এগুলো 10ম থেকে দ্বাদশ শতকে অঙ্কিত বলে ধরা হয়। এই চিত্রগুলোর মধ্যে 2টি বা 3টি শোভাবর্ধক চিত্র, অন্য চিত্রগুলো তালপাতার অঙ্কিত। দেবদেবীর আকৃতি প্রথমে আঁকা হতো, পরে সেগুলো রং করা হতো। তাহলে অনেক চিত্রগুলো আছে বেশিরভাগ দেবদেবীর আকৃতি আঁকা এবং সেগুলো পরবর্তীতে রং করা হতো। এই সময় সাধারণত সাদা, হলুদ, লাল এবং কালো রং ব্যবহার করা হতো। এর পাশাপাশি রংগুলোর সমন্বয়ে মিশ্র রঙেরও ব্যবহার হতো। চিত্রশিল্পকর্মের শিল্পীরা মূর্তি তত্ত্বের আদর্শ অনুসরণ করতেন। চিত্রকর্মের মূল বিষয়বস্তু ছিল মূলত বুদ্ধের জীবন ও বৌদ্ধতান্ত্রিক দেবদেবী। পাণ্ডুলিপির অঙ্কিত চিত্রগুলো পূর্বাঞ্চলীয় শিল্প রীতির অন্তর্গত ছিল। এই রীতিটি ভারতের গুপ্ত রীতি থেকে বিকশিত হয়েছিল। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাস শেষের পথে, সময় কম। তোমরা যে বইগুলো এখানে দেখতেছো তার ভিতরে এই দুটো বইয়ে তোমরা পাবা রইস উদ্দিন খান এবং প্রাচীন বাংলার ডক্টর আবু নোমানের বই। আর ওই দুটি বইয়ে তোমাদের কোনো তথ্য নাই আমি দেখেছি। একে এম রইস উদ্দিন খান আর আবু নোমান, এই দুটো বই তোমরা ম্যানেজ করে দেখবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।
আনমিউট করে দে। কয়জন ছিল আজকে তোমরা? 1 2 3 4 5 6 জন।